আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমাদের এই কোভিড-19 সিচুয়েশনে আমরা পড়াশোনা চালিয়ে যাচ্ছি। তো এর জন্য স্পেশালি তোমরা যারা বাসায় পড়াশোনা করছো তাদের সবাইকে আমি অভিনন্দন প্লাস ধন্যবাদ জানাচ্ছি। বিকজ আই নো যে তোমরা বাসায় থেকে থেকে সবাই বোর হয়ে গেছো। স্কুল খুলে গেলে হয়তো খুব ভালো হতো, তাই না? এমন একটা সিচুয়েশন। তো এনিওয়ে আজকে আমরা আছি পদার্থের অবস্থা ও চাপ, আমাদের নবম দশম শ্রেণীর অধ্যায় 5। এখানে আজ আমরা E সমান h rho g এই সমীকরণ নিয়ে আলাপ করব এবং এই সমীকরণের প্রমাণ আমি দেখাবো। তার পাশাপাশি আমি ডিসকাস করব এই সমীকরণের প্রয়োগ। তো যারা বইয়ের পেজ নাম্বার সহ দেখতে চাও তারা দেখবা অনুচ্ছেদ নাম্বার 5.3 এবং এই অনুচ্ছেদে তরলের ভেতর চাপ বা প্রেসার ইন লিকুইডস থাকে। তো বইটা তোমরা খুলে নাও, ভিডিওটা পজ করে। এখানে দেখবা লেখা আছে যারা পানিতে ঝাঁপাঝাঁপি করেছে তারা সবাই জানে পানির গভীরে গেলে এক ধরনের চাপ অনুভব করা যায়। যদিও বায়ুমণ্ডল আমাদের উপর একটা চাপ দেয়, কিন্তু আমরা সেটা অনুভব করি না, কারণ আমাদের শরীরেও সমান পরিমাণ চাপ দেয়। এই লাইনটা পুরোপুরি ভুল। থার্ড যে লাইনটা আছে আমি এক্সপ্লেইন করছি একটু পর। পানি কিংবা অন্য কোনো তরলের গভীরে গেলে ঠিক কতটুকু চাপ অনুভব করা যাবে সেটি ইতিমধ্যে তোমাদের বলা হয়েছে। তো আমরা ফার্স্ট কথায় আসো। আমি এই ইকুয়েশনটা মেবি এর আগে কোনো ক্লাসে আমি প্রুফ করে দেখিয়েছি। আজ আমরা একটা অ্যাপ্লিকেশন দেখব আর এর তত্ত্বীয় দিকটা আরেকবার দেখব। প্রথম কথা হচ্ছে বাতাসে যে আমরা আছি, আমরা কিন্তু বাতাসে থেকেও চাপ অনুভব করছি না, যদিও আমরা বলছি যে বায়ুমণ্ডলে একটা বিশাল পরিমাণ চাপ আছে। বাতাসে কতটুকু চাপ আছে তোমরা এই ডেটা দেখে বুঝতে পারবা। বাতাসে আমাদেরকে চাপ প্রয়োগ করে প্রতি 1 মিটার স্কয়ার জায়গায় 1,01,325 নিউটন বল বাতাস প্রয়োগ করে থাকে। এই যে বলটা দেখছো এটা কিন্তু অনেক হিউজ পরিমাণ ফোর্স। আর 1 মিটার স্কয়ার কিন্তু খুব বড় জায়গা না। 1 মিটার স্কয়ার জায়গা বলতে তুমি বুঝতে পারো যে এমন একটা মেঝে ধর আমি দাঁড়িয়ে আছি, বা তুমি বাসায় সোফায় হোক, খাটে হোক বা টেবিলে বসে আছো, সেখানে 1 মিটার দৈর্ঘ্য এবং 1 মিটার প্রস্থ যদি কোনো মেঝের হয় তাহলে আমরা তাকে বলবো 1 মিটার স্কয়ার ক্ষেত্রফল। তাহলে 1 মিটার স্কয়ার ক্ষেত্রফলে বাতাস 1 লক্ষ নিউটনের বেশি পরিমাণ চাপ দেয়। 1 লাখ নিউটন কিন্তু অনেক বড় একটা ব্যাপার। 1 লাখ নিউটন মানে কি তোমরা অবশ্যই মনে আছে F সমান ma। তো এটাকে ভাঙলে কিন্তু আমরা পাই হচ্ছে যে 1 কেজি বস্তুর উপর যদি বাংলায় লিখছি তোমার বোঝার জন্য 1 লক্ষ মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ সৃষ্টি হয়। খেয়াল করে দেখো 1 কেজি ভরের বস্তুর উপর যদি 1 লক্ষ মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ সৃষ্টি হয় তাহলে যে পরিমাণ বলটা হচ্ছে সেটা হচ্ছে 1 লক্ষ নিউটন প্রতি মিটার স্কয়ারে। তাহলে বাতাস কিন্তু এই চাপটা সবসময় আমাদের দিচ্ছে। বাট অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট কি হয়, সো আমরা ধরলাম এটা একটা পিক, একজন মানুষ দাঁড়িয়ে আছে, এখন তার চারপাশ থেকে বাতাস প্রেসারাইজ করে, বাতাস তাকে এই দিক থেকে প্রেসার দিচ্ছে, এই দিক থেকে প্রেসার দিচ্ছে। খেয়াল করে দেখো তোমার হাতের ডান দিক থেকে যতটুকু প্রেসার দিচ্ছে বাতাস, হাতের বাম দিক থেকে সেম অ্যামাউন্ট অফ প্রেসার দেওয়া হচ্ছে। সো আমরা যদি দেখি যে এই দিক থেকে যে প্রেসারটা আসছে এই দিক থেকেও একই পরিমাণ প্রেসার আসছে, তাহলে কিন্তু জিনিসটা আটকে যাবে। এটা ডান দিকেও মুভ করবে না অথবা বাম দিকেও মুভ করবে না। সো ইন দ্যাট কেস এই মানুষটা বাতাসের চাপটা ফিল করবে না, কারণ বাতাস বাম এবং ডান উভয় পাশ থেকে সমান চাপ দিচ্ছে। শুধু তাই না, তোমার পায়ের দিক থেকেও এই দিক থেকে বাতাস যে চাপ দেয় এই দিক থেকেও একই চাপ দেয়। সমান এবং বিপরীতমুখী বল হওয়ায় একটি সাম্য বল সৃষ্টি হয়, আর এই সাম্য বলের কারণে তুমি বাতাসের চাপ ফিল করো না।
বাট বইয়ে যে কথাটা লিখছে যে আমাদের শরীরটাকে সমান পরিমাণ চাপ দেয়, which is totally wrong. আরেকটা জিনিস তোমরা খেয়াল করো যে এটা কেন রং। ঘূর্ণিঝড় বা জলোচ্ছ্বাস যখন হয়, তো ঘূর্ণিঝড়ের সময় আমরা দেখি যে মানুষজন সহ সবকিছু উড়ে যায়। এমনকি তোমরা জেনে থাকবে যে কক্সবাজারে তোমার ঘূর্ণিঝড়ের সময় 1994 এর কথা বলছি, তখন একটা টিউবওয়েল কক্সবাজারের যে উপকূলবর্তী অঞ্চল সেখানে টিউবওয়েলটা পর্যন্ত মাটির ভেতর থেকে উঠে গিয়েছে। ঘূর্ণিঝড়ে যেটা হয় সেটা হচ্ছে বাতাস সব দিক থেকে সমান চাপ প্রয়োগ করে না, সেই জন্য সাম্যবল সৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা থাকে না। এই চিত্র অনুযায়ী যদি আমি বলি এটাকে F1 ধরলাম, এটাকে ধরলাম F2, দেখো F1 এবং F2 এই দুইটা বল পরস্পর বিপরীত দিকে কাজ করছে। এই কারণে F1 আর F2 যোগ করলে লব্ধি বল বা যোগফল হবে হচ্ছে 0 নিউটন। এই কারণে তুমি বল ফিল করছো না। বাট ঘূর্ণিঝড়ের সময় হয় কি, বাতাস যখন এই দিক থেকে আসতেছে, এইদিকে বাতাসের চাপটা বেশি, এইদিকে বাতাস চাপ নেই বললেই চলে। এই অসম বল প্রয়োগের কারণে এই মানুষটা উড়ে যাবে, মরে যাবে। অনেক সময় দেখা যায় মানুষ মরে গাছের উপর ঝুলে আছে, বিকজ অফ কারণ হচ্ছে এয়ারের আনইকুয়াল প্রেসার। ঠিক আছে, যাই হোক, আমরা আমাদের 9-10 এর বইয়ে এই ধরনের ইনফরমেশনগুলো আশা করি না। আচ্ছা, তারপর ওরা বলছে যে পানির ভিতরে গেলে আমরা চাপ অনুভব করি। হোয়াট অ্যাবাউট দ্যাট? হ্যাঁ, পানির ভিতরে গেলে আমরা চাপ অনুভব করি। এর মূল কারণ হচ্ছে তুমি যত পানি নিচে যাচ্ছ তোমার উপর মোট দুইটা প্রেসার অ্যাপ্লাই হচ্ছে। কি কি সেই প্রেসারটা ছবিতে দেখো। সো তুমি যদি এটা যদি একটা ধরলাম পুকুর হয়, একটা পুকুর, এই পুকুরে তুমি এখানে আছো, পুকুরে যে পানি, এই পানিটা কিন্তু তোমাকে প্রেসারাইজ করবে। অন টপ অফ দ্যাট উপর থেকে বাতাস আছে, বাতাস তোমাকে প্রেসার করবে। সো তুমি যখন ডুব সাঁতার দিবা পুকুরের ভিতরে গিয়ে, তখন এই পয়েন্টটা থাকা অবস্থায়, সাপোজ তুমি এখানে আছো, সাঁতার দিচ্ছ তুমি, ঠিক আছে, লাইক এভাবে সাঁতার দিচ্ছ, তো তোমার এই মাথার উপর বা পুরো বডির উপর পানির চাপও থাকবে, বাতাসের চাপ থাকবে। সো তোমার কিন্তু চাপটা ডাবল হয়ে যাচ্ছে। এট দ্য সেম টাইম খেয়াল করো, বাতাস এই পয়েন্ট থেকে চাপ দিচ্ছে, তোমার কিন্তু উল্টো দিকে কোনো বাতাস নেই, কারণ পুকুরের নিচ থেকে তো আর বাতাস বের হয় না। সো এখানে একটা আনইকুয়াল প্রেসার সৃষ্টি হবে, এবং এই আনইকুয়াল প্রেসার সৃষ্টির কারণে পুকুরে যত গভীরে আমরা যাব তত সাঁতার কাটাটা ডিফিকাল্ট হবে। এবং একটা অনুধাবন আমরা দেখি যে ভালো কিছু স্কুলে আসে যে মহাসাগরের অনেক গভীর দিয়ে সাবমেরিন বা জাহাজ চলাচল করতে পারে না কেন? এর কারণ কি? মহাসাগর অনেক গভীরে, যেমন প্রশান্ত মহাসাগরের কথা প্রশান্ত মহাসাগর এর একটি অঞ্চল হচ্ছে মারিয়ানা ট্রেঞ্চ। মারিয়ানা ট্রেঞ্চ। সো প্রশান্ত মহাসাগরের যে মারিয়ানা ট্রেঞ্চ, এটি পৃথিবীর অন্যতম গভীর স্থান এবং এর গভীরতা হিমালয় পর্বতের উচ্চতার চেয়েও গভীর। হিমালয় পর্বতমালা যেটা, তো সেখানে অ্যাভারেজ উচ্চতা হচ্ছে 29,028 ফিট। 29,028 ফিট। বাট মারিয়ানা ট্রেঞ্চের গভীরতা 37,000 ফিটেরও বেশি। তো সেই কারণে তুমি যখন প্রশান্ত মহাসাগরে এত গভীরে যেতে যাবা, তখন এই প্রেসারের কারণে সাবমেরিন বা জাহাজ এর যে বাইরের যে সারফেসটা আছে, তো সাবমেরিন বা জাহাজের বাইরের অংশটা পুরোপুরি ভেঙে যায়, চুরমার হয়ে যায়। এই পর্যন্ত 2 বা 3টি সাবমেরিন তোমার 10 থেকে 12 মিনিটের জন্য এই মারিয়ানা ট্রেঞ্চে যেতে সক্ষম হয়েছে। তারপরে তাদের জাহাজের বা সাবমেরিনের বাইরের অংশ ভেঙে যেতে শুরু করেছে। তো যখন ভেঙে যাওয়া শুরু হয়েছে তখন তারা খুব দ্রুত উপরে চলে আসছে। তো বুঝলাম আমরা যে আমরা পানি যত গভীরে যাব, আমাদের এখানে আনইকুয়াল বা অসম প্রেসারের সৃষ্টি হচ্ছে। আর এই অসম প্রেসারের কারণে পানির ভেতরে থাকা অবস্থায় ডুব সাঁতার যিনি দিবেন অথবা সাবমেরিন, তাদের জন্য এটা খুব ডিফিকাল্ট হয়ে যাবে। আরেকটা জিনিস, ডুব সাঁতার দেওয়া, এটা কি পুকুরে বেশি সহজ নাকি সাগরে বেশি সহজ? কোনটা?
অথবা সাঁতার কাটা সাগরে বেশি সহজ নাকি পুকুরে বেশি সহজ বা নদীতে বেশি সহজ? চিন্তা করে দেখো। আর প্রথমে আসো, সাঁতার কাটা যদি বলি, যারা সাঁতার কাটার কথা বলছি, সাঁতার কাটার কথা বললে আমি যদি সুইম করার কথা বলি, তাহলে সুইম করা ইজি হচ্ছে সাগরের মধ্যে। কারণ সাগরের পানির ঘনত্ব আমি আগে বলেছি 1024 থেকে 1050 কেজি পার মিটার কিউব। এটা হচ্ছে সাগরের পানির ঘনত্ব। তার মানে এই ঘনত্ব বেশি হওয়ার কারণ হচ্ছে সাগরের পানিতে বিভিন্ন ধরনের লবণ এবং মিনারেলস বা খনিজ পদার্থ মিশে থাকে। এই খনিজ পদার্থ এবং লবণ মিশে থাকার কারণে সাগরের পানি কিন্তু নদীর পানির চেয়ে বেশি ভারী। ভারী হওয়ার কারণে কি হবে, তুমি ধরো হচ্ছে এটা তুমি যদি হও, এটা যদি সাগরের সারফেস হয়, সাগরের পানি ভারী হওয়ার কারণে এটা তোমাকে উপরের দিকে কি করবে, ধাক্কা দেবে বেশি। সেই তুলনায় নদীর পানিতে মিনারেলস বা খনিজ পদার্থ কম, তাই তুমি উপরের দিকে ধাক্কা কম অনুভব করবে। নদীতে উপরের দিকে ধাক্কা কম অনুভব করার কারণে তোমার মনে হবে তোমার বডিটা ডুবে যাচ্ছে। ঠিক আছে, তুমি ভাসিয়ে রাখতে বা বডিটাকে ফ্লোট করা একটু ডিফিকাল্ট হবে। বাট সাগরে যেহেতু পানিটা তোমার বেশি ঘন, সেই জন্য তুমি সহজে ভেসে থাকতে পারো। এবং এটা তোমাদের বইও মিলিয়ে আছে, সেটা হচ্ছে আমরা যদি ডেড সিতে যাই, ডেড সি এটা জর্ডানে অবস্থিত। জর্ডানে অবস্থিত যে ডেড সি, আমরা মুসলিম ধর্মে যারা আছে আমরা বিশ্বাস করি, বা এটা আসলে খ্রিস্টানরা বিশ্বাস করে, বাইবেলে আছে যে লুত নামে একজন প্রফেট ছিলেন। তার সময় তার যে পুরো অঞ্চলটা ছিল জর্দান এবং তার আশেপাশের এলাকা, এই এলাকার মানুষজন খারাপ কাজে লিপ্ত হওয়ার কারণে তাদেরকে গড শাস্তি দিয়েছিলেন। তাহলে তাদের শাস্তি দিয়ে কি করেছিলেন, তাদের পুরো যে জনপদ ছিল সেটাকে উল্টে দেওয়া হয়েছিল। তো সেখান থেকে ডেড সি উৎপত্তি, এবং সেখানে এই অভিশাপ স্বরূপ বলা হয় যে সেই কারণে এখানে কোনো মাছ বা প্রাণী বেঁচে থাকতে পারে না। বাস্তবে তোমরা ইউটিউবে সার্চ করে দেখবা ডেড সি সুইমিং। ডেড সিতে তুমি যদি যা কিছু ফেলো না কেন, ফেললে এটা ডুববে না। তো স্বাভাবিকভাবে সেখানে মাছ বেঁচে থাকা সম্ভব না, কারণ মাছ যদি বেঁচে থাকতে চায় তাহলে মাছকে কি করতে হবে, অবশ্যই পানির নিচে থাকতে হবে। কিন্তু ডেড সিতে মাছ পানির নিচে যেতে পারে না, কারণ ডেড সিতে পানির যে ঘনত্ব সেই ঘনত্ব অনেক বেশি। ডেড সির অনেক জায়গায় পানির ঘনত্ব 1050-এরও বেশি, এবং সেই কারণে মাছ বা অন্যান্য প্রাণী পানির নিচে বসবাস করতে পারে না। তাই আমরা এটাকে মৃত সাগর বলে থাকি, যে সাগরে কোনো প্রাণী বসবাস করে না। সো তোমরা যারা সাঁতার জানো না, তোমাকে যদি ডেড সিতে ফেলে দেওয়া হয়, প্রচন্ড ঝড় থাকুক বা যাই থাকুক, তুমি কিন্তু ডেড সিতে ডুবে যাবে না। সো এটা হচ্ছে তোমার অ্যাডভান্টেজ। তো আমরা দেখলাম যে সমুদ্রের পানির ঘনত্ব বেশি হওয়ার কারণে মানুষ ডুবেও যায় না। বাট হ্যাঁ, বঙ্গোপসাগরের পানির ঘনত্ব অত বেশি না। বঙ্গোপসাগরের ঘনত্ব 1024-1025 এই রেঞ্জে থাকবে আর কি। তো ঘনত্বটা ডেড সির মতো না। তো সেই কারণে বঙ্গোপসাগরে কিন্তু সাঁতার না জানলে তুমি ডুবে যাবে। ঠিক আছে, বাট নদীর পানির ঘনত্ব কত? এবার চলে আসি, নদীর পানির গড় ঘনত্ব হচ্ছে 950 থেকে 1000 পর্যন্ত, 1000 কেজি পার মিটার। এটা হচ্ছে নদীর পানির ঘনত্ব। সো নদীর পানির ঘনত্বটা কিন্তু বেশ কম, সাগরের চেয়ে যথেষ্ট কম। তুমি মোটামুটি বলতে পারো 25 থেকে 50 কেজি কম। 1 মিটার কিউব জায়গায় 25 থেকে 50 কেজি পরিমাণ ভর কম পানিতে। সো পানির ভর কম হওয়ার কারণে নদীতে কিন্তু তুমি সহজে ডুবে যাবে। ঠিক আছে, সো নদীতে কিন্তু এই জন্য ডুবে যাওয়া সহজ, ভেসে থাকাটা কঠিন। আর সাগরে ভেসে থাকা সহজ, ডুবে যাওয়াটা একটু কঠিন নদীর তুলনায়। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের ভাষা প্রবাহ ব্যাপারটা। এখন আমরা দেখব যে P সমান H রোধি, এই সূত্র দিয়ে আমাদের অঙ্ক আসবে। আর তার সাথে আমরা আগে একটা সমীকরণ দেখেছিলাম, সেটা হচ্ছে P সমান F/A। তো ফার্স্টে আসলে ডিফারেন্সটা দেখি। P সমান F/A, এই সমীকরণটা আমরা ব্যবহার করব বাতাস অর্থাৎ বায়ুমণ্ডল বা অন্য কোনো প্লেসে। ঠিক আছে,
অন্য যে কোনো কেসে আমরা P সমান F/A এই সমীকরণ ব্যবহার করতে পারি। P সমান F/A এই সমীকরণের বৈশিষ্ট্য হচ্ছে যে চাপ এখানে নির্ভর করছে বলের উপর, বলের মান বাড়লে চাপের মান বাড়বে, ক্ষেত্রফলের মান বাড়লে চাপের মান কমবে। ঠিক আছে? আচ্ছা, আর যদি আমরা দেখি এই সমীকরণে P সমান h রোধি, এখানে কিন্তু h হচ্ছে গভীরতা, নট উচ্চতা। আমরা কিন্তু এতদিন পড়ে আসছি h দিয়ে উচ্চতা বোঝায়, বাট ফিজিক্সে কিন্তু h দিয়ে গভীরতা বোঝায়। ঠিক আছে? রো হচ্ছে ঘনত্ব আর জি হচ্ছে অভিকর্ষ স্তর। তাহলে খেয়াল করে দেখো, চাপ এখানে তিনটা বিষয়ের উপর ডিপেন্ড করছে, এবং এটা হচ্ছে পানির ভিতর বা যে কোনো তরল পদার্থের ভিতর, তরলের ভিতর। সো এখানে তিনটা বিষয় দেখতে পাচ্ছি আমরা। চাপ নির্ভর করছে গভীরতার উপর, চাপ নির্ভর করছে ঘনত্বের উপর, চাপ নির্ভর করছে অভিকর্ষ স্তরের উপর। তিনটা জিনিস। তাহলে গভীরতা যত বাড়বে চাপ তত বাড়বে, যে কারণে আমরা দেখেছি যে প্রশান্ত মহাসাগরের যে গভীরতম স্থান যেগুলো আছে সেই স্থানগুলোতে কিন্তু সাবমেরিন চলাচল করে না, ডুবুরিত বাদ দেওয়া যায়। নট অনলি দ্যাট, ওই স্থানে দেখা গেছে তোমার সামুদ্রিক প্রাণীর পরিমাণ অনেক কম, সেখানে খুব বেশি সামুদ্রিক প্রাণী পাওয়া যাচ্ছে না, এবং এর জন্য আমরা দায়ী করছি এই গভীরতাকে। ঠিক আছে? তারপর ঘনত্ব বাড়লে চাপ বাড়ে। সো যে পানির ঘনত্ব বেশি তার চাপ বেশি। যেমন সমুদ্র বা সাগরের কথা যদি বলো, সমুদ্র বা সাগরের পানি কিন্তু তোমার বেশি ঘন, আর ঘনত্ব বেশি হয় সেখানে কিন্তু চাপের মানটাও বেশি। আবার অভিকর্ষ স্তরণ যদি বাড়ে তাহলে কিন্তু চাপের মান বাড়ে। সো পৃথিবীর যেসব জায়গায় অভিকর্ষ স্তরণের মান বেশি সেসব জায়গায় সাগরে বা নদীতে বা পুকুরে চাপের মানটাও অনেক বেশি হবে। ঠিক আছে? এখন এই তিনটি সম্পর্কের মধ্য দিয়ে আমরা P সমান h rho g পাচ্ছি। তবে এই সমীকরণটি কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে, এই সমীকরণটি বাতাসের ক্ষেত্রে প্রযোজ্য নয়। যেমন আমি এখন কিন্তু বাতাসে আছি, তুমি যে বাসায় বসে আছো বা শুয়ে আছো মোবাইল নিয়ে, তো সেটাও কিন্তু তুমি বাতাসের মধ্যে আছো। সো আমাদের ক্লাসরুমে বা বাসায় নরমাল স্কুলে কিন্তু P সমান h rho g অ্যাপ্লিকেবল না। আমাদের নরমাল প্রেসার আমরা মাপব P সমান F/A দিয়ে, এটা খেয়াল রাখতে হবে আমাদের সময়। আচ্ছা, আবার দেখো এই সমীকরণের মধ্যে বেশ কিছু ডিফারেন্স আছে। দেখতে পাচ্ছ যে সাধারণভাবে কিন্তু ক্ষেত্রফল বাড়লে চাপের পরিমাণ কমে, আর ক্ষেত্রফল কমলে চাপের পরিমাণ বাড়ে। ঠিক আছে? পানির ভিতর ক্ষেত্রফলের উপর চাপ ডিপেন্ড করে। ক্ষেত্রফল বাড়ুক অথবা ক্ষেত্রফল কমুক, এর উপর মোটেও চাপ নির্ভর করবে না যদি তুমি পানির ভিতরে যাও। ঠিক আছে? সেটা পুকুর হোক, সাগর হোক, নদী হোক, হোয়াটএভার দ্য সোর্স ইজ। এবং এক্ষেত্রে যদি একটা বড় আয়তনের পুকুর হয় সেখানে ক্ষেত্রফল বেশি, আর ছোট পুকুর হয় ক্ষেত্রফল কম, অথবা নদী হয় ক্ষেত্রফল বেশি, সাগর হলে আরো ক্ষেত্রফল বেশি, এর উপর চাপ ডিপেন্ড করবে না। চাপ শুধু ডিপেন্ড করবে তুমি পুকুর নদী কত বেশি গভীরে গেলা, অথবা পুকুর নদীর পানি যেটা সেটার ঘনত্ব কতটুকু বেশি বা কম। আর আরেকটা জিনিস ডিপেন্ড করছে সেটা হচ্ছে অভিকর্ষ স্তরণ। হ্যাঁ, এই চাপও কিন্তু অভিকর্ষ স্তরণের উপর ডিপেন্ড করে। কিভাবে? F সমান যেহেতু mg বসিয়ে দিলাম, নিচে হচ্ছে a। তো খেয়াল করে দেখো, F সমান যেহেতু mg, তাহলে বল কিন্তু অভিকর্ষ স্তরণের উপর নির্ভর করছে। অভিকর্ষ স্তরণ বাড়লে বল বাড়বে। সো বায়ুমণ্ডলে যে চাপ সেটাও কিন্তু অভিকর্ষ স্তরণ g এর উপর নির্ভর করে। কিন্তু P সমান h rho g এই সমীকরণে কিন্তু এই সমীকরণে তোমার g আছে। সো এই ইকুয়েশনের মধ্যে সামঞ্জস্য বা মিলটা কোথায়? যে বায়ুমণ্ডলের চাপ আর তরলের চাপ উভয়ই অভিকর্ষ স্তরণ g এর উপর নির্ভর করে, কিন্তু বায়ুমণ্ডলের যে চাপ যেটা সেটা কিন্তু তোমার ঘনত্বের উপর ডিপেন্ড করছে না। ঠিক আছে? অলদো ইকুয়েশনে না থাকলেও বায়ুমণ্ডলের চাপ উচ্চতার উপর ডিপেন্ড করে। তুমি যত বেশি উপরে যাচ্ছ তত বায়ুমণ্ডল হালকা হয়ে যাচ্ছে, আর বায়ুমণ্ডল যত হালকা হয়ে যাচ্ছে তত তুমি চাপ কম ফিল করবে।
ঠিক আছে, ওই সেন্সে বলতে পারো যে বায়ুমণ্ডলের ঘনত্ব যদি কমে যায় তাহলে চাপও কমে যায়, বাট ডিরেক্ট কোনো ইকুয়েশন আমাদের বইতে নেই। ঠিক আছে, তো আমরা অঙ্কের জন্য খেয়াল রাখবো যে এটা পানির ক্ষেত্রে বা তরলের ক্ষেত্রে, আর এটা হচ্ছে বায়ুমণ্ডলের ক্ষেত্রে আমি ব্যবহার করব। ঠিক আছে, এখন এই সমীকরণকে কিন্তু আমরা আরো বেশ কয়েকভাবে লিখতে পারি। যেমন আমরা পড়ে এসেছি রো সমান m/v পড়ে এসেছি, তো আমরা চাইলে এটা কিন্তু লিখতে পারি। এখানে আমরা লিখতে পারি রো এর জায়গায় m/v g, সো আমরা এভাবে লিখতে পারি hmg / v। সো যখন দেখবে ইকুয়েশনের মধ্যে ভরের মান দেওয়া আছে তখন তুমি এই সমীকরণটা ব্যবহার করবে। আর এর আগের ক্লাসে আমি দেখিয়েছি আরেকটা সমীকরণ, সেটা হচ্ছে F সমান h rho g অথবা v rho g। এই সমীকরণকে আমি আমার আগের ভিডিওতে আমি দেখিয়েছি। ঠিক আছে, এবং সেখানে বলের মান যদি তুমি বের করতে চাও তখন কিন্তু v rho g দিয়ে তুমি বলের মান বের করতে পারবে। ঠিক আছে, আজকে আমি এই পর্যন্ত রাখছি। তোমরা বাসায় যেটা করবা সেটা হচ্ছে 134 এবং 135 পৃষ্ঠা পর্যন্ত দেখবা। আচ্ছা, আর এর বাইরে তোমরা চেষ্টা করবে হচ্ছে 136 পেজে যে অঙ্কগুলো আছে সেগুলো দেখার জন্য। এই অঙ্কগুলো আমরা নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ ডিসকাস করব। ঠিক আছে, তো তোমরা সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।